2022 সালের নভেম্বর মাসে আমি ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই। বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর একটা চালডাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টার্নস হায়ার করছিল সেই সময়। এই পোস্টের জব ডেসক্রিপশনে আমি নোটিস করি যে ইউনিভার্সিটির যে কোনো ইয়ারের স্টুডেন্ট এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমি তখন ছিলাম আমার সেকেন্ড ইয়ারে। নর্মালি সব ইন্টার্ন পজিশনের জন্য দেখা যায় কোম্পানিগুলো লাস্ট সেমিস্টারের স্টুডেন্টদেরকে অ্যাপ্লাই করতে বলে। যেহেতু চালডালে যে কোনো সেমিস্টারের ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাপ্লাই করতে পারতো, তাই আমি কিছু না ভেবেই সেখানে অ্যাপ্লাই করি শুধুমাত্র নিজেকে যাচাই করার জন্য। এরপর একে একে সিভি শর্টলিস্টিং, অনলাইন টেস্ট এবং একটি টেকনিক্যাল ইন্টারভিউ সহ 3টা রাউন্ড আমি ক্লিয়ার করি। যদিও আনফর্চুনেটলি কিছু কারণে শেষ পর্যন্ত চালডালে আমি সিলেক্টেড হই না, কিন্তু এর কিছুদিন পরেই আমি আমার কারেন্ট রিমোট জবে জয়েন করি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু অ্যানাদার ডে ইন দ্য লাইফ অফ এ রিমোট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন বাংলাদেশ। সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনাদের সকলের ঈদ অনেক আনন্দে কেটেছে। লাস্ট ভিডিওতে যে প্রজেক্টটা কোড করেছিলাম সেটাতে বেশ কিছু সিকিউরিটি ইস্যু ছিল। তো আজকের ভিডিওতে আমি সেই ইস্যুগুলো সলভ করব এবং পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব চালডালে ইন্টার্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড তারপরে কিভাবে আমি আমার এখনকার রিমোট জবটা পেলাম। তো যেমনটা শুরুতে বলছিলাম, 2022 সালের নভেম্বরে আমি ছিলাম সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট। আমি মাত্রই ইউনিভার্সিটিতে অ্যালগোরিদমস কোর্সটা শেষ করেছিলাম আর পাশাপাশি মার্ন স্ট্যাক ডেভেলপমেন্টও শিখছিলাম। ডেভেলপমেন্ট শেখা শুরু করি আমি সেকেন্ড ইয়ারের মাঝামাঝিতে, তাই নভেম্বর পর্যন্ত আমি বেশ কিছু প্রজেক্ট তৈরি করেছিলাম। এই সময় আমি ফেসবুকে দেখি যে চালডাল ইন্টার্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করছে এবং ইউনিভার্সিটির যে কোনো ইয়ারের স্টুডেন্ট সেখানে অ্যাপ্লাই করতে পারবে। আমার তখন ইন্ডাস্ট্রি, ইন্টারভিউ, হায়ারিং প্রসেস এসব নিয়ে বিন্দুমাত্র আইডিয়া ছিল না। আগের সেমিস্টারে আমি অ্যালগোরিদমস আর তার আগের সেমিস্টারে ডেটা স্ট্রাকচারস এই দুইটা কোর্স শেষ করেছিলাম। কোনো রিলেশনাল ডেটাবেজ নিয়েও আমার আইডিয়া ছিল না, কারণ ইউনিভার্সিটিতে ডেটাবেজের কোর্সটা তখনও আমার করা হয়নি। কিন্তু এত কিছু না ভেবে আমি আমার সিভি দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করে ফেলি। যেহেতু আমি জাস্ট সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট ছিলাম, আই হ্যাড নাথিং টু লুজ। যদি হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলেও একটা এক্সপিরিয়েন্স হবে। অ্যাকচুয়ালি আমার তেমন আশাও ছিল না যে আমাকে পরের রাউন্ডের জন্য ডাকা হবে। কিন্তু এর কয়েক সপ্তাহ পরে আমি একটা ইমেল পাই যে তারা আমাকে পরের রাউন্ডের জন্য শর্টলিস্ট করেছে এবং আমাকে একটা অনলাইন টেস্টের লিঙ্ক পাঠানো হয়। অনলাইন টেস্টটা ছিল টেস্ট গরিলা প্ল্যাটফর্মে। এই টেস্টে 5টা সেগমেন্ট ছিল। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল প্রত্যেকটা সেগমেন্টে। প্রথম 3টা সেগমেন্ট ছিল আইকিউ, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এসব নিয়ে। পরের 2টা সেগমেন্ট ছিল ডেটা স্ট্রাকচারস আর অ্যালগোরিদমস নিয়ে। এই টেস্টটা কমপ্লিট করার পর আমাকে জানানো হয় যে আমি পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছি এবং চালডাল টিমের 2জন ইঞ্জিনিয়ারের সাথে আমার টেকনিক্যাল ইন্টারভিউ ফিক্স করা হয়। প্রথম ইন্টারভিউটা ছিল তাদের একজন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারের সাথে। শুরুতেই আমাদের ইন্ট্রোডাকশন পর্ব হয়। দেন উনি আমাকে আমার প্রজেক্টস নিয়ে বেশ কিছু বেসিক কোয়েশ্চেন করেন। তারপর আমাকে একটা কোডিং প্ল্যাটফর্মে লিঙ্ক দেওয়া হয় যেখানে কোয়েশ্চেনও ছিল আর আমরা দুইজনই ওইখানে একসাথে কোড করতে পারছিলাম। আমাকে জিজ্ঞেস করা হয় আমি কোন ল্যাঙ্গুয়েজ প্রেফার করব। আমি সেই সময় পাইথন আর জাভাস্ক্রিপ্ট দুইটাতেই মোটামুটি প্রফিসিয়েন্ট ছিলাম, সো আমি পাইথন চুজ করি। আমি পাইথন সিলেক্ট করি কারণ পাইথনের সিনট্যাক্স অনেক ইজি। সো পার্সোনালি আমার কাছে মনে হয় যে এরকম টেকনিক্যাল ইন্টারভিউয়ে পাইথন ব্যবহার করলে কম সময়ে অ্যান্ড কম কোড লিখে ইজিলি প্রবলেম সলভ করা যায়। এরপর আমাকে কোডিং প্রবলেমটা দেয়া হয়। উনি আমাকে বলেন যে কোড শুরু করার আগে আমি অ্যাকচুয়ালি যেই অ্যাপ্রোচে প্রবলেমটা সলভ করতে চাচ্ছি সেই অ্যাপ্রোচটা তাকে এক্সপ্লেন করতে, যাতে উনি আমার থিঙ্কিং প্রসেসটা বুঝতে পারেন। আমাকে 2টা প্রবলেম দেয়া হয় অ্যান্ড 2টাই আমি মোটামুটি ভালোভাবেই শেষ করি। এরপর উনি আমাকে জিজ্ঞেস করেন আমার নিজের কোনো প্রশ্ন আছে কিনা অ্যান্ড আমরা কিছুক্ষণ কথা বলি। ইন্টারভিউটা হওয়ার কথা ছিল 1 ঘন্টা, কিন্তু মোটামুটি 35 থেকে 40 মিনিটের মধ্যেই ইন্টারভিউটা শেষ হয়ে যায়। এর পরের ইন্টারভিউটা ছিল একই দিনে কয়েক ঘন্টা পরে একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে। সেকেন্ড ইন্টারভিউয়ে উনি যখন আমাকে জিজ্ঞেস করেন যে আমি কিসে পড়ি অ্যান্ড আমি বলি যে আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন উনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি তাহলে ইউনিভার্সিটি আর ইন্টার্নশিপ একসাথে কিভাবে ম্যানেজ করব। যেভাবেই হোক আমি তাকে কনভিন্স করার ট্রাই করি। দেন আমরা প্রবলেম সলভিং শুরু করি। এটাও ছিল সেম প্ল্যাটফর্মে। আমাকে এখানেও 2টা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল, কিন্তু এই 2টা কোয়েশ্চেন কম্প্যারেটিভলি টাফ ছিল। প্রথম কোয়েশ্চেনটা আমি অর্ধেক সলভ করতে পারলেও সেকেন্ড কোয়েশ্চেনটা, যেটা ছিল একটা ডেটা স্ট্রাকচার নিয়ে কোয়েশ্চেন, সেটা আমি একদমই সলভ করতে পারি না।
সেকেন্ড ইন্টারভিউয়ার আমাকে যা ফিডব্যাক দেয় সেটা দিয়ে আমি বুঝে গিয়েছিলাম যে এইবার আমার ইন্টার্নশিপটা হচ্ছে না, অ্যান্ড এর কিছুদিন পরেই রিজেকশন মেইলটা আসে। এই ঘটনার কয়েকদিন পরেই ব্ল্যান্ডন ইনফোটেকের ফাউন্ডার অ্যান্ড সিইও, যে হচ্ছে আমার কাজিন, আমাকে তাদের টিমে জয়েন করতে অফার করে। তারা অলরেডি তখন বেশ কিছু ইউরোপিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করছিল অ্যান্ড তাদের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার ছিল। ইনিশিয়ালি আমার প্ল্যান ছিল যে আন্ডার গ্র্যাজুয়েশনে বড় কোনো একটা কোম্পানিতে 3 মাসের একটা ইন্টার্নশিপ করার, কারণ বিদেশি ইউনিভার্সিটিগুলোতে আন্ডারগ্র্যাডে স্টুডেন্টরা সামার ব্রেকে ইন্টার্নশিপ করে। তাই আমি যদি মাস্টার্সের জন্য বিদেশি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তখন আমার ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্সটা থাকলে একটা ভালো ভ্যালু অ্যাড হবে। যেহেতু এখনও স্টাডিজই আমার মেইন প্রায়োরিটি, তাই লং টার্ম কাজ করার কোনো প্ল্যান আমার তখনও ছিল না। কিন্তু ব্ল্যান্ডন ইনফোটেকের এই অফারটার কিছু সুবিধা ছিল। প্রথমত, এটা ছিল একটা রিমোট রোল। যেহেতু ফুললি রিমোট কোম্পানি অ্যান্ড কয়েকটা দেশের মানুষ আছে টিমে, সো কাজের টাইমিং নিয়ে ফ্লেক্সিবিলিটি ছিল। এখানে আমাকে ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার রোলটা অফার করা হয়েছিল। ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড দুইটাতেই কাজ করার প্রপোজাল দেওয়া হয়, সো এখানে লার্নিং অ্যান্ড কন্ট্রিবিউটিং অপরচুনিটি বেশি ছিল। কিন্তু বড় কোনো কোম্পানিতে গেলে হয়তো খুব ছোট স্পেসিফিক কিছু একটা নিয়ে আমি কাজ করতাম, সো আমার কন্ট্রিবিউশনটা হতো অনেক ছোট। এছাড়াও যেহেতু কোম্পানির ক্লায়েন্টস মোস্টলি ইউরোপিয়ান, সো পেমেন্ট স্ট্রাকচারও বাংলাদেশি মার্কেটের চেয়ে অনেক ভালো। সব কিছু কনসিডার করে আমার মনে হয় যে এখানে জয়েন করলে আমি আমার পড়াশোনাটা মেনটেন করতে পারবো আর পাশাপাশি অনেক কিছু শিখতেও পারবো। সো আমি তাদের টিমে জয়েন করার ডিসিশন নেই। এরপর একটা টেকনিক্যাল ইন্টারভিউ হয় রিয়্যাক্ট, নোড.জেএস, মঙ্গোডিবি এসবের উপর, অ্যান্ড ফাইনালি আমি ব্ল্যান্ডন ইনফোটেকে জয়েন করি। এরপর থেকে গত 1.5 বছর ধরে আমি ব্ল্যান্ডন ইনফোটেকের সাথে অ্যাজ এ পার্ট টাইম সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করছি বেশ কিছু ইন্টারেস্টিং প্রজেক্টে ইউরোপিয়ান ক্লায়েন্টদের সাথে। এটাই ছিল আমার রিমোট জব পাওয়ার স্টোরি। কারেন্টলি রিমোট জবের মার্কেট কেমন, কী কী স্কিলস প্রয়োজন হয়, কিভাবে আপনারা রিমোট জব পেতে পারেন, এসব নিয়ে আমরা কথা বলবো আরেকটা ভিডিওতে। এখন দেখা যাক লাস্ট ভিডিওতে আমরা যে প্রজেক্টটা করেছিলাম সেটার সিকিউরিটি ইস্যুগুলো আমি কিভাবে সলভ করলাম। ব্যাকএন্ডে আমি 2টা প্যাকেজ ব্যবহার করব, একটা হচ্ছে বিক্রিপ্ট আর একটা জেসন ওয়েব টোকেন। আগেরবার আমরা পাসওয়ার্ডটা ডেটাবেসে স্টোর করেছিলাম প্লেন টেক্সটে, যেটা করা উচিত না। এইবার আমরা রেজিস্ট্রেশনের যেই এপিআইটা আছে সেখানে পাসওয়ার্ডটা স্টোর করার সময় হ্যাশ করে স্টোর করব। যদি প্লেন টেক্সটে স্টোর করা হয় পাসওয়ার্ড, তাহলে ডেটাবেসে যাদের অ্যাক্সেস থাকে, যেমন ডেভেলপার বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তারা ইজিলি ইউজারের পাসওয়ার্ডটা দেখতে পারবে অ্যান্ড ইউজারের অ্যাকাউন্ট ইউজ করতে পারবে। কিন্তু হ্যাশ করে যদি স্টোর করা হয় তাহলে আসলে পাসওয়ার্ডটা ইউজার ছাড়া আর কেউ জানবে না। যেহেতু পাসওয়ার্ড এখন হ্যাশ করা, সো লগ ইনের সময় আমি ডিরেক্ট পাসওয়ার্ড ম্যাচ করতে পারবো না। তাই বিক্রিপ্টের কম্পেয়ার মেথডটা ব্যবহার করে আমরা ইউজার থেকে রিসিভ করা প্লেন টেক্সটের পাসওয়ার্ড আর ডেটাবেসে স্টোর করা হ্যাশড পাসওয়ার্ড ম্যাচ করব। যদি পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে আমরা একটা জেসন ওয়েব টোকেন সাইন করব। টোকেনের পেলোডে আমরা ইউজারের ইউজার নেমটা পাঠাবো, যাতে আমরা পরে কোনো রিকোয়েস্ট পেলে আইডেন্টিফাই করতে পারি এই রিকোয়েস্টটা কোন ইউজার করেছে। এরপরে ফ্রন্ট এন্ডে আমি অথ কনটেক্সট নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করেছি। এই কম্পোনেন্টটা আমার অথেন্টিকেশনের স্টেটটা হোল্ড করবে এবং অন্য সব কম্পোনেন্টকে সেই স্টেটের কনটেক্সটটা প্রোভাইড করবে। এর জন্য আমি ব্যবহার করছি কনটেক্সট এপিআই। আমি আমার অ্যাপ কম্পোনেন্টে সবগুলো রাউট অথ কনটেক্সট কম্পোনেন্টের মধ্যে র্যাপ করে ফেললাম, সো এখন আমার সবগুলো কম্পোনেন্ট অথ কনটেক্সট থেকে কনটেক্সট অ্যাক্সেস করতে পারবে। লগ ইন কম্পোনেন্টে আমি রেসপন্সে যখন টোকেনটা পাচ্ছি তখন অথ কনটেক্সট থেকে লগ ইন ফাংশনটা কল করছি অ্যান্ড তাকে টোকেনটা পাস করছি আর্গুমেন্ট হিসেবে। লগ ইন ফাংশন তখন সেশন স্টোরেজে টোকেনটা স্টোর করছে আর লগ ইন স্ট্যাটাসটা আপডেট করে দিচ্ছে। সো আমি যখন আমার ফিড কম্পোনেন্টে যাচ্ছি তখন ফিড কম্পোনেন্টটা অথ কনটেক্সটের কম্পোনেন্টের লগ ইন স্ট্যাটাসটা চেক করছে। যদি ট্রু হয় তার মানে ইউজার লগ ইন করেছে, সো তখন সে পরের পার্টে প্রসিড করছে, না হলে সে ইউজারকে লগ ইন পেজে রিডিরেক্ট করে দিচ্ছে। ফিডে যখন আমি মেসেজ ফেচ করার জন্য ব্যাকএন্ডে রিকোয়েস্ট করছি তখন আমি আবার সেশন স্টোরেজ থেকে টোকেনটা পাঠাচ্ছি ব্যাকএন্ডে। ব্যাকএন্ড এই টোকেনটা ভেরিফাই করছে। ভেরিফাইড হলে পেলোড থেকে ইউজার নেমটা এক্সট্র্যাক্ট করে সেই ইউজারের সব মেসেজেস ফ্রন্ট এন্ডে পাঠাচ্ছে। সো এভাবেই আমি পুরো অ্যাপের পাসওয়ার্ড অ্যান্ড লগ ইনের যেই সিকিউরিটি ইস্যুগুলো ছিল সেগুলো সলভ করেছি। এই প্রজেক্টটাকে আমি ওপেন সোর্স করে দিয়েছি এবং এই সোর্সের গিটহাব লিঙ্কটা দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আগের ভিডিওগুলো অনেক পছন্দ করেছেন আর আজকের ভিডিওটা বানানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, যে কারণে এই ভিডিওটা বানানো।
নেক্সট আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও বানাতে। এছাড়াও রিমোট জবের কারেন্ট মার্কেট সিচুয়েশন কী স্কিলস প্রয়োজন, রিমোট জব আপনারা কীভাবে খুঁজতে পারেন, এসব নিয়েও আমি আরেকটা ভিডিও বানাবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।